দিনটা এখনো আমি পরিষ্কার স্মরণ করতে পারি। সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রথম যেদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়, তিনি হাঁটতে পারছিলেন না। একটা স্ট্রেচারে করে তাকে নিয়ে আসা হয় এবং তার শরীরটা একটা চাদরে ঢাকা ছিল। তবে সালাউদ্দিন কাদের চৌধুরী কথা বলছিলেন তার সেই বিখ্যাত স্বভাবসুলভ ভঙ্গিতে। তার একটা কথা এখনো আমার কানে বাজে। তিনি বিচারকদের উদ্দেশ্য করে বলছিলেন যে আমার উপর অত্যাচার হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করেন তাকে গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার উপর নির্যাতন চালায়। পরবর্তীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে, এর পুরোটাই একজন রিপোর্টার হিসেবে কাভার করেছিলাম আমি, এবং তার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ মানবজমিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে প্রচুর কথা বলতেন। তার শুনানিটা তিনি নিজেই অনেকটা করেছিলেন। আইনজীবীরা মাঝে মধ্যে সেখানে অংশ নিতেন। এবং এটা অনেকে হয়তো জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছিলেন। কয়েকদিন টানা তিনি বক্তব্য দিয়ে যান এবং সেই ইংরেজিতে দেওয়া সেই বক্তব্যের বাংলা অনুবাদ নিয়ে মানবজমিনের ঈদ সংখ্যায় আমি একটা লেখা লিখেছিলাম, যে লেখার শিরোনাম ছিল ইতিহাসের কাছে এক রাজনীতিবিদের জবানবন্দি। এটা তো আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু এটা আপনাকে স্বীকার করতেই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং পার্লামেন্টেও তিনি তার প্রতিবাদ স্বাক্ষর রেখে গেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে নিশ্চিতভাবেই পার্লামেন্টের সবচেয়ে আলোচিত সংসদ সদস্যদের তিনি একজন। এবং তার বক্তব্যের রেকর্ড যদি শুনতে পান আপনারা, তাহলে বুঝতে পারবেন যে পার্লামেন্টের বিতর্ককে যারা একটা অন্য লেভেলে নিয়ে গেছিল বাংলাদেশের ইতিহাসে, সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের মধ্যে সবচেয়ে উপরের দিকের একজন মানুষ। তার নানা রকম সমালোচনাও আছে, বিশেষ করে তার যে কথাবার্তা সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিপুল সমালোচনাও হয়েছে। তো আজ আমরা আলোচনা করব, আজ একটু দৃষ্টি দিব যে ট্রাইব্যুনালে যে জবানবন্দি দিয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, যেটি আসলে তিনি যখন দেন তখনই উল্লেখ করেছিলেন যে হতে পারে এটা তার জীবনের শেষ জবানবন্দি, এবং আমরা যেটা জানি পরবর্তীতে সেটাই হয়েছে। তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর আগে তিনি কখনো এভাবে কোথাও আর জবানবন্দি দেওয়ার সুযোগ পাননি। সালাউদ্দিন কাদের চৌধুরী তার জীবনের শেষ জবানবন্দিতে কী বলেছিলেন সেটা আমি যেটা শুনেছি বা মানবজমিনের আমি যেটা লিখেছি, ওই বক্তব্যটা অবশ্য ফেসবুকে অনেকে প্রচার করেছেন, সেটা হয়তো আমার লেখা যে সেটা অনেক উল্লেখ করেননি। ওই লেখার উপর ভিত্তি করে আমি একটু আলোচনা করতে চাই। সালাউদ্দিন কাদের চৌধুরী শুরুতে তার জন্ম সম্পর্কে উল্লেখ করেন যে 1949 সালের 13ই মার্চ তার জন্ম। তিনি এটা উল্লেখ করেন যে তার কাজিনদের নাম উল্লেখ করেন, প্রাক্তন প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী, প্রাক্তন প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসসির হোসেন এবং আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, সালমান এফ রহমান সহ তিনি তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করেন। এরপর যেটা তিনি উল্লেখ করেন, একটা কথা তিনি তার জবানবন্দিতে বলেন যে এই মামলায় প্রসিকিউশন অনেক রকম অভিযোগ এনেছে তার বিরুদ্ধে। উনি বলেছেন যে এসব অভিযোগের কোনোটাই সত্য নয়, শুধু একটা অভিযোগ সত্য, যে প্রসিকিউশন উল্লেখ করেছে যে আমি মরহুম ফজলুল কাদের চৌধুরীর সন্তান, এবং তিনি যেটা বলেছেন যে এই মামলা আসলে উত্তরাধিকার সূত্রে তিনি আসামি হয়েছেন। এবং তিনি এটা উল্লেখ করেন যে যদিও প্রসিকিউশন তার পিতাকে হিন্দুদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হিসেবে উল্লেখ করেছে, তাকে সাম্প্রদায়িক মানুষ হিসেবে উল্লেখ করেছে, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী যেটা বলেন যে প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফজলুল কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী এটা উল্লেখ করেন যে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে এটা বিশদ বর্ণনা করেছেন যে ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল, ফজলুল কাদের চৌধুরীর পরিবারের সঙ্গে তার যোগাযোগটা কেমন ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী যেটা উল্লেখ করেন যে এই মামলা মানে ওনার বিরুদ্ধে যে মামলা, প্রসিকিউশন যে তত্ত্ব হাজির করেছে সেটা আসলে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত সেটা তুলে দেওয়ার প্রস্তাব। তিনি যেটা বলেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই তো বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের জন্ম হয়েছে। এখন দ্বিজাতি তত্ত্বকে যদি অস্বীকার করা হয় তাহলে এটা সীমান্ত তুলে দেওয়ার প্রস্তাব, এবং তিনি যেটা বলেছেন এটা বাংলাদেশকে সিকিম বানানোর একটা প্রস্তাব। সালাউদ্দিন কাদের চৌধুরী এটাও উল্লেখ করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দ্বিজাতি তত্ত্ব প্রতিষ্ঠার জন্য তার জীবনে অসীম ত্যাগ স্বীকার করেছিলেন। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী এটা উল্লেখ করেন যে তিনি শুধু তার নিজের জীবন রক্ষার জন্য এখানে লড়ছেন না, তিনি তার মর্যাদা রক্ষার জন্য এখানে লড়ছেন। তিনি এটা উল্লেখ করেন যে 1978 সালের শেষ দিকে তিনি রাজনীতিতে এসেছিলেন এবং তারপর বারবার বাংলাদেশের জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী এটা উল্লেখ করেন যে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতনের শিকার। তিনি বসনিয়া, এরপর কাশ্মীর, ফিলিস্তিনের কথা উল্লেখ করেন এবং এটা
সালাউদ্দিন কাদের চৌধুরী আমরা যেটা জানি ওয়াইসিতেও তিনি নির্বাচন করেছিলেন এবং সেখানে হেরে যান, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী এটা স্পষ্টভাবে উল্লেখ করেন যে মুসলমানদের প্রতি তার কমিটমেন্টের কোনো রাজনৈতিক সীমানা নেই। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের এবং সারা দুনিয়ার মুসলিম উম্মার পক্ষে তিনি তার অবস্থান সবসময়। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী একটা মজার কথা উল্লেখ করেন যে তাকে যে সবসময় একটা পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে মানুষ হিসেবে উপস্থাপন করা হয় সে বিষয়টাও তিনি উল্লেখ করেন। আমার এক জুনিয়র বন্ধু যিনি এখন ভারতে থাকেন একাডেমিক কাজে, তিনি আমাকে একবার বলছিলেন কিছুদিন আগেই যে ভারতে সালাউদ্দিন কাদের চৌধুরী খুব আলোচিত একজন নাম ভারতের একাডেমিশিয়ানদের মধ্যে, এবং তারা অনেকেই মনে করেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা বিরাট প্রভাব ছিল বাংলাদেশে পাকিস্তানের পক্ষে। সে যাই হোক, সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ইন্টারেস্টিং ঘটনা উল্লেখ করেন যে লন্ডনে পড়ালেখা করা অবস্থায় যশবন্ত সিংয়ের সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়েছিল। ওই ভদ্রলোক বাজপেয়ীর সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন এবং বাংলাদেশ সফরে এসেছিলেন। তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর যে অফিসের স্টাফ ওনারা জানতেন যে এটা 96-এর পরে আওয়ামী লীগ শাসন আমলের কথা। তারা জানতেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ওনার একটা ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তো তারা এক ঝুড়ি নাকি 2 ঝুড়ি আম পাঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য, এবং সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কার্ড দেওয়া হয়। তো উনি হাস্যরসের সঙ্গে বলছিলেন যে ওই আমের ঝুড়ি দেখে সাথে সাথে রেড অ্যালার্ট জারি করা হয় এবং ওনাকে ফোন করে জানতে চাওয়া হয় সেখানে কোনো বোমা টোমা আছে কিনা। তো সালাউদ্দিন কাদের চৌধুরী যেটা বলছিলেন, মানুষের ব্যাপারে অনেক সময় আমরা যেসব ধারণা করে থাকি সেটা আসলে প্রায়শই সত্য হয় না। তিনি যেটা উল্লেখ করেছেন যে 1973 সালে তিনি লন্ডনে বারেট লয়ের প্রথম পর্ব সম্পন্ন করেছিলেন, কিন্তু যখন দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন 1973 সালে বাংলাদেশের কারাগারে তার পিতা মৃত্যুবরণ করেন। সালাউদ্দিন কাদের চৌধুরী অবশ্য নিজে যেটা উল্লেখ করেছেন যে তার পিতাকে হত্যা করা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী ওই যে আমি যে একটা আলোচনায় বললাম যে তার বিরুদ্ধে নানা সমালোচনাও রয়েছে, সে বিষয়টা তিনি উল্লেখ করেন। তিনি যেটা বলেন যে তার একটা মানে বৈশিষ্ট্য বা দুর্বলতা সবলতা যেটাই হোক তার মুখে যা আসে তিনি বলে দেন। তার কথা হচ্ছে যে আমি পুরো পলিটিশিয়ান, এবং হতে পারে ওই যেটা আমি আগে উল্লেখ করেছি বক্তব্যের সময় কয়েকবারই তিনি উল্লেখ করেন যে হতে পারে এটাই তার জীবনের শেষ ভাষণ। এ কথাটা তিনি তখনই বলছিলেন যখন আসলে তাকে বারবার বাধা দেওয়া হয় এবং বলা হয় বক্তব্যটা ছোট করার জন্য। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী এরপর বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা উল্লেখ করেন। তিনি যেটা বলেন যে আইয়ুব বিরোধী আন্দোলনে তিনি 69-এর যে আইয়ুব খানের বিরুদ্ধে যে আন্দোলন হয় সেখানে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন, এবং আসাদ যখন শহীদ হন তখন আসাদের কাছাকাছি তার অবস্থান ছিল। এবং তিনি উল্লেখ করেন যে 69-এর আন্দোলন চলাকালে তার ধানমন্ডির বাসায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষরা তৎকালীন পূর্ব পাকিস্তানের নিয়মিত আড্ডা দিতেন, এবং সে আন্দোলনের একটা পর্ব ছিল, এবং সে আন্দোলনের একটা ধানমন্ডি পর্ব ছিল। তিনি যেটা উল্লেখ করেছেন তার বাসায় তখন শেখ কামাল, তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু, সিরাজুল আলম খান, সালমান এফ রহমানের মতো ব্যক্তিরা নিয়মিত যাতায়াত করতেন এবং সেখানে দীর্ঘ আড্ডা হতো, তাদের নানা বিষয়ে আলোচনা হতো। সালাউদ্দিন কাদের চৌধুরী এটাও দাবি করেন যে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ভাষণ দেন সেখানেও তিনি উপস্থিত ছিলেন, এবং তিনি রসাত্মকভাবে এটা উল্লেখ করেন যে দাবি করা হয় যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা স্বাধীনতার ঘোষণা ছিল, তাহলে সেই সমাবেশে অংশ নেওয়া আমি বলতে ওনার কথা বলছিলেন যে মুক্তিযুদ্ধের একজন সমর্থক। সালাউদ্দিন কাদের চৌধুরী এটা উল্লেখ করেন যে তার শিক্ষা জীবন কেটেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, তখন এটার অন্য একটা নাম ছিল সাদিক পাবলিক স্কুল, নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। তিনি সুস্পষ্টভাবে দাবি করেন যে 1971 সালের 29শে মার্চ থেকে 1974 সালের 20শে এপ্রিল পর্যন্ত তিনি কখনোই বাংলাদেশে ছিলেন না। তারপরে তিনি যখন বাংলাদেশে আসেন 74 সালে, তখন আসলে তার কাছে বাংলাদেশের কোনো পাসপোর্ট ছিল না। তিনি ঢাকা যে বিমানবন্দর সেটা নামার পর আব্দুল কুদ্দুস মাখনের সুপারিশে, এবং আব্দুল কুদ্দুস মাখনকে বঙ্গবন্ধুই এ ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট পান। এবং তিনি সেটা উল্লেখ করেন যে অনেকে হয়তো অ্যাক্সিডেন্টলি বাংলাদেশের নাগরিক হয়েছে, কিন্তু তিনি নিজে বাংলাদেশের নাগরিকত্বটা পছন্দ করে নিয়েছেন, এবং দেশের যে নাগরিক হয়েছেন এটা তার নিজের ইচ্ছায়। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর জবানবন্দি যখন শেষ হয় তখন প্রসিকিউটর জিয়াদ আল মালুম তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যা বলছেন তা কি বুঝে শুনে বলেছেন? সালাউদ্দিন কাদের চৌধুরী তখন বলেছিলেন যে আমি
আই এম সালাউদ্দিন কাদের চৌধুরী অব বাংলাদেশ। আমি যা বলি বুঝে শুনে অর্থপূর্ণতা সহ বলি। তো যেটা বলছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই জবানবন্দিটা বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং এটা নিশ্চিতভাবে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল।